ক্লাস শেষ করে কলেজ থেকে বাইরে আসতেই নিলয়কে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় নদী। সে সেদিকে এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে রিশান বলে ওঠে, হাই নদী। নদী থেমে যায়, পেছনে ফিরে বলে, কি? রিশান মাথা চুলকে হেসে বলল, আমি ড্রপ করে দিব। না রে, লাগবে না। অনেকক্ষণ যাবৎ নিলয় নদীকে রিশানের সাথে কথা বলতে দেখছে। আস্তে আস্তে মনের মধ্যে কেমন একটা জ্বলন অনুভব হচ্ছে। দাঁত কিরমির করে গিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভার বলতে লাগলো, স্যার স্টার্ট দিব? নিলয় রেগে বলে উঠল। বলেছি আমি। ড্রাইভার আর কিছু বলার সাহস পেল না। নিলয় রাগে গরম হয়ে ভাবছে, এত কিসের কথা বলতে হয়? আমি যে দাঁড়িয়েছিলাম তার কোনো খবর নাই। এদিকে নদী রিশানকে উদ্দেশ্য করে বলল, আসি। আরে আমি ড্রপ করে দিচ্ছি, আয়। বলতে বলতে সে বাইকে বসে পড়ল। নদী হাত নাড়িয়ে না করতে করতে বলল, আমার ড্রাইভার অপেক্ষা করছে, আসি রে। বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে এই দেখতে পেল নিলয় অন্যদিকে তাকিয়ে আছে। তা দেখে নদী বলতে লাগলো, শরীর কেমন এখন? ভালো। নীর কি করছে? মায়ের সাথে খেলছে। নিলয়ের এমন ঠান্ডা গলায় কথা বলা নদীকে কেমন ভরকে দিচ্ছে। নদী অবাক হয়ে বলল, এত চুপচাপ যে? তো কি করব? ও মা, কথা বলুন। নিলয় নদীর দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার কথা বলা শেষ হলে না কথা বলবো। আমি? কার সাথে? ওই যে বন্ধুদের সাথে। নদী হেসে ফেলল। তারপর নিলয়ের হাতের ভেতরে হাত দিয়ে বলল, ধুর, রিশান ড্রপ করে দিতে চাইছিল। নিলয় এটা শুনে যেন আরো রেগে গেল। ভুরু কুচকে বলল, তো চলে যেতে এত আশা নিয়ে বলল। নদী মুখ ফুলিয়ে বলল, ধুস, আর এদিকে যে আমার মাস্টার মশাই অপেক্ষা করছে সেটা। নিলয়ের মুখে হাসি ফুটল। নদীর গাল টেনে বলল, হয়েছে, বুঝতে পেরেছি। নদীও হেসে ফেলল। তবে নিলয়ের মনের জ্বলনটা সে বুঝলো। একটু ভালো লাগা কাজ করলো নদীর মনে। ইস, নিলয় তার জন্য জেলাস। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে নদীর। বাসায় ঢুকেই নোশান আর মিতাকে দেখে অবাকের চরম পর্যায়ে নদী আর নিলয়। মিতা নিবিড়কে কোলে নিয়ে সোফায় বসে দোলাচ্ছে, আর নোশান তার পাশেই বসে। নদী তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে চৈতি বেগমকে জোরে জোরে ডাকতে লাগলো, আন্টি, আন্টি। নিলয় বেশ রেগেই গেল। ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, নুশান, তুই এখানে কি করছিস? ততক্ষণে চৈতি বেগম এসে দাঁড়ালেন তাদের সামনে। নদীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এসেছিস তোরা? নিলয় চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। মা, ও এখানে কি করছে? চৈতি বেগম কি বলবেন বুঝতে পারছেন না। এদিকে নদী ভুরু কুচকে মিতার দিকে তাকিয়ে আছে। মিতা নিবিড়কে বুকে নিয়ে খেলছে তখনও। নোশান উঠে দাঁড়িয়ে বলল, রিল্যাক্স, আমি বলছি। নদী নোশানের সামনে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলল, কি বললেন আপনি? নিলয়ও নদীর পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? নোশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মিতা মানসিকভাবে ভেঙে পড়েছে নিবিড়ের জন্য, তাই ডাক্তারের মতে কিছুদিন ওর কাছে নিবিড়কে। নদী রেগে গেল, বুকটা ধড়পড় করছে তার। সে বলল, ও আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার নোশান, আপনি যা ইচ্ছে বলবেন আর আমরা বিশ্বাস করে নিব? তুমি বিশ্বাস না করলে আমি রিপোর্ট দেখাই। আর মিতা ভীষণ অসুস্থ, ভেঙে পড়ছে ধীরে ধীরে। নদী মিতার থেকে নিবিড়কে নিতে গেলে মিতা নিবিড়কে নিয়ে উঠে দাঁড়ালো। চেপে ধরে বলল, না না না, আমার বাচ্চাকে আমি দিব না। নিলয় মিতার হাত চেপে ধরে বলল, একদম আমার করবে না। ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যাও। মিতা দৌড়ে নোশানের পিছনে দাঁড়িয়ে বলল, নোশান, তুমি কিছু বলো না। নোশান হাত জোর করে বলতে লাগলো, প্লিজ আমার উপর একটু দয়া করুন। মাত্র 7টা দিন, যত খরচ আছে সব আমি বহন করব। দয়া করে 7টা দিন আমাদের একটু এখানে থাকতে দিন, না হয় আমার স্ত্রী মারাও যেতে পারে। নদী এবার হো হো করে হাসতে লাগলো। নদীর হাসি দেখে সবাই প্রায় অবাকের শেষ প্রান্তে। নদী হাসতে হাসতেই বলল, ও রিয়েলি? তো কই ছিল ওই পাগলামো যখন আপনার বউ এই 15 দিনের নিবিড়কে রেখে পালিয়ে গেছিল? কই ছিল ওই পাগলামো যখন আমার স্বামী নিজের ভালোবাসাকে হারিয়ে কাঁদছিলেন? 15 দিনের এই এতটুকু বাচ্চাটা খালি ঘরে ভয়ে কাঁদছিল, কেউ ছিল না ওর কাছে। কই ছিল তখন আপনার স্ত্রী? নোশান এবার চুপ করে রইল। পুরানো দিনের কথা মনে পড়ায় চৈতি বেগম মুখ চেপে কাঁদছেন। নিলয় চোখের কোণে থাকা জলটা মুছে বলল, আইনত আমাদের ডিভোর্স হয়ে গেছে।
আর আমার বাচ্চার দায়িত্ব যে মিতা নিবে না, তাও লেখা ছিল পেপারসে। নুশান হাত জোর করে বলতে লাগলো। দয়া করে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিবেন না। নদী এবার চেঁচিয়ে উঠল। এই কিসের মা, কিসের মা? যেই চরিত্রহীন মা তার 15 দিনের সন্তান আর 3 বছরের সংসার ছেড়ে এক পরপুরুষের সাথে পালিয়ে যেতে পারে, সে আবার কিসের মা? নুশান কি বলবে বুঝতে পারছে না। নদী আবার চেঁচিয়ে উঠল। কি? অ্যান্সার মি। মিতা নিবিড়কে বুকে নিয়ে নদীর পা ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও, আমি দূরেই থাকবো, সত্যি। নদী মিতাকে তুলল, তারপর ওর কাছ থেকে নিবিড়কে কোলে নিয়ে দৌড়ে রুমে চলে গেল। নিবিড়কে হারানো যে বড্ড ভয়, তার বড্ড বেশি। মিতা এবার জোর করে কেঁদে উঠল, কিন্তু এই কান্না যে জেদের সেটা হয়তো কেউই বোঝেনি। কিসের জেদ? নদীতে দৌড়ে পালালো আর সে কেড়ে নিতে পারলো না, এই জেদের। নুশান মিতাকে জড়িয়ে ধরতে মিতা নুশানকে ধাক্কা মেরে নিলয়ের পা ধরে বলতে লাগলো, দয়া করো আমার উপর, আমি দূরেই থাকবো, কয়েকদিনের ঠাঁই দাও আমায়, আমি মরেই যাব নিলয়। নিলয় মিতাকে পায়ের ঝাড়া দিয়ে ফেলে দিল, তারপর মুখ ঘুরিয়ে বলল, কতবার বলেছি অপবিত্র শরীরে আমাকে ছুবি না। মিতা আর কি করবে ভেবে না পেয়ে চৈতি বেগমের পা ধরে বসে পড়লো। এবার যদি একটু ঠাঁই হয়। নদী সেই যে বিকেল থেকে নিবিড়কে বুকে নিয়ে বসে আছে, এখনো বসে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। নিলয় এতক্ষণ স্টাডি রুমে বসে আছে, নদীকে ডিস্টার্ব করতে চায় না, থাক না ছেলের সাথে। নিবিড় নদীর চুল নিয়ে খেলছে। নদী ভীষণ ভয় হচ্ছে, ছেলেকে হারানোর ভয়। সে কিছুতেই মিতাকে দিবে না তার ছেলেকে, কিছুতেই না। কাঁধে কারোর হাতের স্পর্শে কেঁপে উঠল নদী। পেছনে ফিরে দেখলো নিলয় দাঁড়িয়ে। নদী অসহায় ভঙ্গিতে তাকিয়ে আবারও চিন্তায় নিমগ্ন হলো। নিলয় নদীর পাশে বসে বলল, মন খারাপ পিচ্চি? আমার নিবিড়। বলে নদী ফুপিয়ে উঠল। নিলয়ের বুক ধরপড় করে উঠল। নদীর কান্নাটা সে মোটেও নিতে পারছে না। নদী কেন কাঁদবে? নদীর এই চোখের জল তার কাছে বিষের মতো লাগছে। সে নদীকে বুকে জড়িয়ে পড়ল। কেন কাঁদছ নদী? এই দেখো নিবিড় তো এখানেই। বলে সে নিবিড়ের কপালে চুমু দিল। নদী কাঁদতে কাঁদতে বলল, মিতা আমার ছেলেকে কেড়ে নিতে এসেছে। তেমন কিছুই হবে না নদী, আমি তোমার পাশে আছি সব সময়। ও কেন আমার ছেলেকে কোলে নিবে? আর নিবে না, দিবা না। কখনো না। নিবিড় আমার বুকের ধন, ওকে আমি কাউকে দিব না। বলে সে নিবিড়কে এলোপাতিরে চুমু দিচ্ছে। আর নিবিড় খিলখিল করে হাসছে। নিলয় নদীর পাগলামি দেখে ভাবছে, এতটা ভালোবাসে ও নিবিড়কে, ওর সামনে তো মিতা কিছুই না। নদী নিবিড়কে নিয়ে বিছানায় শুতে শুতে বলল, রাত হয়ে এলো, আমি ওকে ঘুম পাড়িয়ে আপনার খাওয়ার ব্যবস্থা করছি। আজ মায়ের অনেক কাজ, কতজনের খাবার? নদী বুড়ো কুচকে বলল, এতজনের খাবার মানে? মা মিতালির কান্না দেখে কিছুটা গলেছে, তাই 7 দিন থাকবার পারমিশন দিয়েছে। আমি অনেক রাগারাগি করেছি, কিন্তু আর রাগ দেখাতে হবে না স্যার। মা নিজের ফ্ল্যাটে রাখবে ওদের, তাই বলেছে আমাকে টেনশন না করতে। আর মায়ের আর একটা ভয়ও আছে। কিসের? মিতা যদি নিবিড়ের জন্য আমার বিরুদ্ধে মামলা করে আর যদি পুলিশে ঝামেলা হয়, তাই মা আমাকে নিষেধ করেছে রাগারাগি করতে। ঠিকই বলেছেন উনি। আর আমি নিবিড়কে হারাতে চাই না। তুমি একদম ভয় পেও না, মিতাকে আমি কিচ্ছু করতে দিব না। নদী হাসলো, তারপর বলতে লাগলো, মিতা এখানে কোনো মতলব নিয়েই এসেছে স্যার। জানি, কিন্তু উনি যদি চলেন ডালে ডালে, আমিও তবে চলি পাতায় পাতায়। মানে? আমিও দেখি উনি কত দূর করতে পারেন। উনি এখানে 7 দিনের সুখ নয়, মরণ যন্ত্রণা নিতে এসেছেন। অতি চালাকের গলায় দড়ি, জানেন তো? সেটাই ওনাকে দেখাবো এবার। দেখো মিতা, একমাত্র তোমার জেদের জন্য আমাকে এসব করতে হচ্ছে। শক্ত গলায় বলল নুশান। মিতা নুশানের হাত ধরে নির্মস্বরে বলে উঠল, আরে তুমি বোঝে ট্রাই করো, নীরকে ছেড়ে আমি থাকতে পারবো না। নীর আমার ছেলে। নুশান মিতার হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। ওর থেকে কিছুটা দূরে সরে এসে বলল, আমি কি বুঝি না মনে করেছো তুমি নিবিড়ের জন্য আসছো, তাই না? হ্যাঁ, আমি তো নীরবের জন্যই আসছি। থাক, আর কত মিথ্যা বলবা? আমি খুব ভালো করে জানি যে তুমি এখানে নিলয় আর নদীর মধ্যে প্যাঁচ লাগাতে এসেছো। মিতা হাসলো, হাসতে হাসতে বলল, যাক, আমার সাথে থেকে থেকে তোমার কিছু তো বুদ্ধি হয়েছে। নুশান বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার আছে কি এসবের?
আলবাত আছে। আর আমার আসলে নিবিড়কে লাগবে। আমি নিবিড়কে এখান থেকে নিয়ে যাব। একমাত্র তোমার শরীরের কথা চিন্তা করে আমি নিবিড়কে নিয়ে রাজি হয়েছি, নয়তো পরের ফসল আমি কেন বই বাড়াবো। আচ্ছা ঠিক আছে, আর বাকি রইল নদী নিলয়। ওদেরকে আলাদা করাটাই আমার মেন কাজ। কিন্তু নিলয় তো আমাদের বিরুদ্ধে কিছু করছে না। যা করেছিল সব আমি পুলিশদের টাকা খাইয়ে ভাত করেছি। এখন কিসের শত্রুতা ওর সাথে? শত্রুতা আছে। নিলয় কিভাবে পারলো আমাকে ভুলে যেতে? ন্যাকামোর কথা বলো না। নিলয়কে ছেড়ে দিয়েছ, তাহলে ও তোমায় ভুলবে না তো কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে? হ্যাঁ করব। পাগলকে নিয়ে আছি আমি। তুমি যাই বলো, নিলয় সুখে সংসার করবে এটা আমি দেখতে পারবো না। আমি সুখে থাকছি এটা নিলয় দেখবে, এটাই আমি চাই। কিন্তু কেন মিতা? বাদ দাও এসব, চলো আমরা আমাদের মতো থাকবো। একদম আমার কাছে বাধা দিবে না নুশান। তুমি না আমায় ভালোবাসো? নুশান কি বলবে বুঝতে পারছে না। মিতার এসব তার মোটেও ভালো লাগছে না। তারা তো পালিয়েছিল, এখন কেন মিতা আবার এসব নাটক শুরু করেছে? নুশান অসহায় গলায় বলল। প্লিজ মিতা। মিতা শয়তানি হেসে বলল। আমি নিলয়ের ধ্বংস দেখতে চাই। নুশান বেশ অবাক হলো, তারপর মিতাকে টেনে নিয়ে বলল। কোনো ব্যক্তিগত শত্রুতা? মিতা কিছু বলতে যাবে তার আগে দরজায় ঠক ঠক করে কড়া নাড়ল কেউ। মিতা নুশানকে থামিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই নীরদের বাড়ির কাজের মহিলাকে দেখে বলল। বলো। আপা, খালাম্মা আপনাকে আইতে কইছে। তুমি যাও, আমরা আসছি। যে বলেই কাজের মহিলাটি চলে গেল। মিতা দাঁতের দাঁত চেপে নুশানকে উদ্দেশ্য করে বলল। বইয়ের জন্য কাজের মহিলাও রাখা হচ্ছে? হ্যাঁ তো রাখুক না। একদম বাজে কথা বলবে না, আমার জন্য কখনো রাখিনি। নুশান আর কিচ্ছু বলল না। মিতাকে দেখে তার নিজেরই কেমন অচেনা অচেনা লাগে, কারণ মিতা পালানোর সময় বলেছিল যে তা আর কখনো সে পিছনে ফিরে তাকাবে না। কিন্তু এখন তো সে পরের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। নুশান তো শুধু মিতাকে চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু তো না। নুশান, মিতা, নিলয় একই ভার্সিটিতে পড়তো। নুশান আর নিলয় দুজনেই মিতাকে ভালোবাসতো। নিলয় বিয়ের প্রস্তাব দেওয়ায় মিতাও রাজি হয়ে যায়। তখন আর নুশান এর মধ্যে থাকতে চায়নি, সরে গেছিল। কিন্তু বিয়ের 2 বছর পর মিতা নিজেই নুশানের সাথে দেখা করে, ঘনিষ্ঠ হয়। নুশানও পুরানো প্রেম পাওয়ার লোভে নিলয়কে ঠকাতে অগ্রসর হয়। খেতে চলো। মিতার কথায় ধ্যান ভাঙে নুশানের। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে। যাবো তো। তো চলো, এমনিতেই আজকের দিন গেলে একদিন চলে যাবে, হাতে থাকবে 6 দিন। আমি তো মানুষের বাসায় থাকতে চাই না। রেগে মেগে বলেই নুশান প্রস্থান করলো। মিতা বাঁকা হেসে বলল। তুমি চাও আর না চাও, নিলয়কে কখনোই আমি সুখে দেখতে পারবো না। তার অবশ্য আরেকটা কারণও আছে। জানবে ধীরে ধীরে সবই টের পাবে। বলেই সে আঁচল ঠিক করে খেতে চলে যায়। নিবিড়কে ঘুম পাড়িয়ে চৈতি বেগমের ফ্ল্যাটে খাবার নিতে এসেছে নদী, কারণ রান্না বান্না তো উনিই করেন। নিলয় অসুস্থ থাকায় চৈতি বেগমকে নদীদের ফ্ল্যাটে থাকতে হয়েছিল। এখন তো নিলয় কিছুটা সুস্থ, আর এই শয়তানগুলোও এখানে এসে জুটেছে, তাই চৈতি বেগম নিজের ফ্ল্যাটে চলে এসেছেন। চৈতি বেগম যে ইচ্ছে করে মিতাকে রেখেছেন এমনটা কিন্তু নয়, তিনি যথেষ্ট ঘৃণা করেন মিতাকে। কিন্তু মিতাকে তো বিশ্বাস নেই কি থেকে কি ক্ষতি করে বসে, তাই তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন। 7 দিনেরই তো ব্যাপার। কথাগুলো মনে মনে আওড়াচ্ছিলেন চৈতি বেগম। নদী টেবিলে প্লেট রেখে ভাত বাড়ছে, তা দেখে মিতা বলে উঠল। এখানে খাবে না? নদী শান্ত গলায় বলল। রুমে গিয়ে খাবো। মিতা অসহায় হওয়ার ভান করে বলল। আমাদের জন্য খাচ্ছ না তাই না? আচ্ছা আমি চলে যাচ্ছি রুমে, যদি তুমি বলো তো। নদী মুচকি হেসে বলল। আসলে আমার হাজবেন্ডকে খাইয়ে দিতে হয় তো, তাই আমরা রোজ একসাথেই খাই। মিতার মুখটা চুপসে গেল। নদী চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল। আন্টি তুমি খেয়ে নাও, আমি ওনাকে খাইয়ে আসি। বলেই নদী চলে যাচ্ছিল, পেছন থেকে আবারও মিতা বলে উঠল। নিবিড় মনে হয় ঘুমায়নি তাই না? আসলে ও তো আমি ছাড়া ঘুমাতে পারে না। নদী পিছনে ফিরে বলল। নিবিড় রোজ রাত 11টায় ঘুমিয়ে যায়। 1.5 মাস যাবৎ আছি তো, সব টাইমেই হয়। ও ঘুমিয়ে গেছে? জি। বলেই নদী আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। নিলয় ল্যাপটপ নিয়ে বসে আছে। নদীকে ল্যাপটপটা সরিয়ে পড়ল। নিন জানা, খেয়ে নিন। নিলয় হেসে বলল। অসুস্থদের খাইয়ে দিতে হয়। নদী জানতো নিলয় এটাই বলবে, তাই নিজ হাতে নিলয়কে খাইয়ে দিতে লাগলো। নিলয় খেতে খেতেই বলল। তুমি খেয়েছো? খাবো নে, আগে আপনি।
আমার থেকেই খাও। নদী নিলয়ের জোরাজুরিতে এখান থেকেই খেয়ে নিল। নদী খাবারটা শেষ করে হাত ধুয়ে প্লেটটা ছোট্ট টেবিলে রেখে বলল, ঔষধ টাইম। নিলয় সম্মতি দিল। একটু পর বলল, খাবার যে আনতে গেলে শয়তানের কি অবস্থা। কোন শয়তান? মিতা আর নুশান। ও, মিতা নিবিড়কে যাচ্ছিল। মানে? হ্যাঁ, সে বলল তার কাছে নাকি ঘুমাবে। পাগল নাকি? বলে নিলয় ঔষধগুলো খেয়ে নিল। তারপর জোরে শ্বাস ছেড়ে বলল, আমার ছেলে তার মায়ের কাছে বেশি কমফোর্টেবল। নদী হাসলো। নিলয়ের দিকে হালকা ঝুঁকে বলল, আর নিবিড়ের বাবা? নিলয় নিচের ঠোঁট কামড়ে হাসলো। নদীও মিটিমিটি হাসছে। নিলয় আচমকা নদীর কোমরে হাত রেখে বলল, জানতে চাও? হুম। নিলয় নদীর কোমর ধরে নিজের কোলে বসিয়ে নিল। নদী অস্থির হয়ে বলল, আরে আরে, কি করছেনটা কি? ব্যথা পাবেন তো। পাবো না। নদীর কিচ্ছু বলল না। নিলয়ের চোখের দিকে তাকিয়ে রইল। নিলয় নদীর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে পড়ল। নিবিড়ের বাবাও নদীর কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল। আচ্ছা তাই? জি। নদী হেসে নিলয়ের চুলগুলো এলোমেলো করে দিল। নিলয় বলে উঠল, এলোমেলো করলে কেন? এখন কে আঁচড়াই দিবে? এইটুকু চুল আবার আঁচড়ানো লাগে? লাগে লাগে, এখন তুমি আঁচড়িয়ে দিবে। দাও। নদী মুখ ভেঙচি কেটে উঠে পড়ল। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে নিলয়ের চুলগুলো আঁচড়াতে লাগলো। নিলয় হঠাৎ বলতে লাগলো, নদী, তুমি ইনভিটেশন পাইছো? কিসের? হাসিব স্যারের বিয়ে। ও, আমাদের হাসিব স্যার কলেজের? হ্যাঁ, আমাকে আগেই জানালো। তোমাদের মেবি জানাননি। জানালেও কি, এত স্টুডেন্টকে কি দাওয়াত করা যায়? আমার সাথে যাবে। আপনি যাবেন? হ্যাঁ। একদম না, পায়ে না ব্যথা? কমে গেছে তো নদী, এখন খুঁড়াইও কম। কবে বিয়ে? এই তো 3 দিন পর। আচ্ছা। বলেই নদী চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। নিলয় পেছন থেকে বলে উঠল, নদী, একটা কথা বলি। নদী ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে বলল, কি বলবেন? এই মাঝরাতে আপনারা তো পকপক। আরে শোনোই না। কি? তুমি হাঁটার সময় না তোমার কোমরটাও নড়ে। নদীর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অবাক হয়ে পেছনে ফিরে তাকায় নিলয়ের দিকে। নিলয় চোখ টিপল। নদী ভীষণ উঠে গেল। নিলয় যে কোনোদিন এ কথা বলবে এটা নদীর ধারণার বাইরে একদম। নদী কিছু বলবে তার আগেই মিতা হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল।